এর ভয়েস স্যাম্পল টেস্ট দেওয়ার সম্ভাবনা খুব কম। কেন? এই এক ঝাঁক উকিল দিয়ে টাকা পয়সা খরচা করে সুপ্রিম কোর্টে চলে যাবে। দেখো সুপ্রিম কোর্টে এই কারণে একটা বড় কারণ ও কিন্তু দিতে সাহস পাচ্ছে না, ভয় পাচ্ছে। তার আগে যদি বিদেশে চলে যাওয়া যায় চিকিৎসার নাম করে, আর ফিরতে হবে না। মানে কাল কি হবে মমতা ব্যানার্জি জানে না। তার দলের প্রতীক, তার দলের রেজিস্ট্রেশন, তার দলের টাকা পয়সা তার কাছে থাকবে নাকি ঋতব্রত শিবির বা অন্য কোনো শিবিরে চলে যাবে। যেহেন পরিস্থিতি দাঁড়িয়েও দিল্লি গেলে পরে পার্সোনাল চার্টার বিমানে যেতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিদ্ধান্ত নিতে পারে জনগণের থেকে সম্পূর্ণ ডিটাচ একটি পুরোপুরি ধান্দাবাজ চিটিংবাজ যদি নেতা হয়ে চালিকা শক্তি হয়ে বসে থাকে, তার পরিণাম যা হয় তাই হচ্ছে। আজকে অভিষেক ভয়েস স্যাম্পল দিতে গিয়ে মাননীয় হাইকোর্টকে বারবার বলতে হচ্ছে আপনি না দিলে রক্ষা কবচ তুলে দেব। এবার তিনি ক্ষমতায় মমতা ব্যানার্জি আবার ফিরলে এই তথাকথিত সর্বভারতীয় আঞ্চলিক তৃণমূল দলের সভাপতির ক্ষমতা, তিনি প্রধানমন্ত্রীর চেয়েতেও নিজেকে বড় ভাবতেন। আচ্ছা তুমি যারা খুন হলেন, ঘর ছাড়া হলেন, সর্বশান্ত হলেন, যে মেয়েটি তার সম্ভ্রম হারালো শুধু একটা বিপরীত মতাদর্শকে সমর্থন করার জন্য, বা তার বাবা একটা বিপরীত মতাদর্শকে সমর্থন বা ভোট দিয়েছে, এই কারণে তাদের সাথে তো জাস্টিফাই হলো না। প্রসেনজিতের অঙ্কটা, প্রসেনজিৎকে কিন্তু রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী বা কেউ ডেকে পাঠায়নি বা তার বাড়িতে যায়নি। স্বয়ং ভারতবর্ষের এই মুহূর্তে চালিকা শক্তির অন্যতম মুখ অমিত শাহজি গিয়েছে, চাণক্য গিয়েছে। তাহলে বুঝতে হবে তার স্ট্রেচারটা কোন লেভেলের, এবং তার যে খুব বড় মাপের কোন উদ্দেশ্য আছে। সেটা ইউসুফ পাঠান কালকে নবান্নে ক্রিকেট খেলতে যায়নি, ঠিক আছে, তিনি নিশ্চয়ই কোনো একটা প্ল্যান নিয়ে গেছে, এবং সেটা গুরুতর প্ল্যান, যে মুখ্যমন্ত্রী তাকে ডেকেছে বলেই গেছেন, মূল্যবান সময় দিয়েছেন। হঠাৎ কালকে যেই বন্দে মাতরমের সবটা গাওয়া নিয়ে প্রচন্ড অভিযোগ করেছিলেন, প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন কেন্দ্র সরকারের বিজেপির বিরুদ্ধে, সেই লোকটি কালকে বন্দে মাতরম ভারত মাতার জয় বলে উত্তরীয় পড়লেন। প্রকাশ চিকপড়ায় উত্তরবঙ্গের আদিবাসী মুখ তিনি আসলেন, এবং আরো ইম্পর্টেন্ট সুস্মিতা দেব, যিনি নর্থ ইস্ট অসমের কংগ্রেসি ঘরের মেয়ে, পরবর্তীকালে তৃণমূলে এসেছেন। যদিও তার সাথে ওখানকার যে সিএম, তার একটা দারুণ সম্পর্ক, বিজেপি সিএম এর দারুণ সম্পর্ক, সেটা একই দল করতেন বলে অবশ্য। তারা হঠাৎ করে বন্দে মাতরম ভারত মাতা কি জয় বলে বিজেপিতে আসলেন, আর বিজেপিও নিলেন চলে যাবো। কালকে তালিবান যদি ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে, এরা তালিবানের হয়ে চলে আসবে, ঠিক আছে, তালিবানের সব মতাদর্শকে রাতারাতি মেনে নিয়ে চলে আসবে, সেটা বলছি না। তাহলে বিজেপি কেন নিল না, আমি বুঝতে পারছি না। যে একটি নটোরাইজ করাপ্টেড ক্রিমিনাল রাজনীতির আঙ্গিনায় পিসির হাত ধরে, পিসির হাত যশে 15টা বছরে কি না করে ফেললো। সকালে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় বা ইডি সিবিআই তার বিরুদ্ধে যদি অ্যাকশনে নামে, বিকালে তিনি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে জনগণের ট্যাক্সের টাকায় দিদিভাইয়ের পলিটিক্যাল পাওয়ারে কপিল সিব্বল মনু সিংভির হাত যশে তিনি ছাড়া পেতেন, রক্ষা কবচ পেতেন। এখন পরিবর্তন পরিস্থিতিতে সব পাল্টে গেছে, 2 মাস হয়ে গেল, নতুন সরকারও এসেছে, তারপরেও একটি পুরো চিটিংবাজ সে তারপরেও কি করে দিনের পর দিন আইন আদালতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হাইকোর্টের অর্ডারকে ভায়োলেট করে তিনি দেবেন না, কণ্ঠস্বরের নমুনা দেবেন না। কেন দেবেন না? কণ্ঠস্বরের নমুনার সাথে ডিমের আক্রমণে কি সম্পর্ক? তিনি কণ্ঠস্বরের নমুনা দেবেন, তার কণ্ঠস্বরের নমুনা ওখানে ভেরিফিকেশন হবে, ভবিষ্যতে আইনি বিভিন্ন ধরনের পদক্ষেপের জন্য এটা ভারতবর্ষের আইন অনুযায়ী একজন ম্যাজিস্ট্রেটের সামনে কণ্ঠস্বরের নমুনা দেওয়াটা বাধ্যতামূলক, এটা আইনে আছে। দেবেন না কেন? আসলে 15টা বছরে অভিষেক বন্দ্যোপাধ্যায় পিসির হাত ধরে, পিসির হাত যশে, পিসির পলিটিক্যাল ক্ষমতার অপব্যবহার করে রাজনীতির সিঁড়ি ভেঙে যোগ্যতা না থাকার পরে উঠেছেন, চচ্চর করে উঠেছেন। শুধু নয়, এবার তিনি ক্ষমতায় মমতা ব্যানার্জি আবার ফিরলে এই তথাকথিত সর্বভারতীয় আঞ্চলিক তৃণমূল দলের সভাপতির
ক্ষমতা, তিনি প্রধানমন্ত্রীর চেয়েতেও নিজেকে বড় ভাবতেন। আচ্ছা তুমি ভাবো, একটি আঞ্চলিক দলের নেতা দিল্লিতে কোনো একটা অনুষ্ঠানে গেলে পার্সোনাল চার্টার বিমানে যায়। তৃণমূলের জমানার চার্টার বিমান কেলেঙ্কারি, বিমান ভাড়ার কেলেঙ্কারি, বিমানে যাতায়াতের যে সর্বভারতীয় রেকর্ড, সব রাজনৈতিক দল, সর্বভারতীয় রাজনৈতিক দলেরও এই অবস্থা নয়, যা তৃণমূলের আছে। যে রিপোর্টটা বেরিয়েছে সেটা নিয়ে তদন্ত শুরু হয়েছে রাজ্যে। তাহলে তুমি ভাবো এরা কোন লেভেলে নিজেকে ভাবতেন, কত বড় মাপের জমিদার ভেবে নিয়েছিলেন, কত বড় মাপের, যে আজকে এই তথাকথিত যুব নেতাটি যে 1 ঘন্টার জন্য জনগণের কথা ভাবেনি, নিজের কথা ভেবেছেন। যে একটা সামান্য চোখের কিছু হলে পরে যেখানে গরিব মানুষ বিনা চিকিৎসায় অন্ধ হয়ে যাচ্ছেন, ইনি যুক্তরাষ্ট্রের সবচাইতে কস্টলি হাসপাতাল হপকিন্স, দেখলাম আমি সেদিনকে, হপকিন্সে গিয়ে চিকিৎসা করাচ্ছেন, যেখানে বড় বড় শিল্পপতিরা যেতে ভয় পায়। তাহলে কোন লেভেলের টাকা তারা সাইফন করেছে। রক্ষা কবচ প্রত্যাহার, ভারতবর্ষের আইনের ব্যবস্থাপনাগুলোয়, সংসদীয় গণতন্ত্রে প্রত্যেকটা মানুষের কোনো একটি রায় পছন্দ না হলে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ আছে। আমি তোমায় বলছি, এ ভালো করে জানে এই ভয়েস স্যাম্পলটা যদি একবার এই ডিজে মামলায়, ভোট চলাকালীন সন্ত্রাস ছড়ানোর মামলায় উনি দিয়ে দেন, তাহলে এটাকে কাজে লাগিয়ে লিপস এন্ড বাউন্সের একাধিক মামলা, কালীঘাটের কাকুর কপিল কণ্ঠ থেকে শুরু করে একাধিক অভিষেকের বিরুদ্ধে যে মামলাগুলো আছে, ভবিষ্যতে এটাকে কাজে লাগাবে ইডি সিবিআই। এই কারণে একটা বড় কারণ, ও কিন্তু দিতে সাহস পাচ্ছে না, ভয় পাচ্ছে। তার আগে যদি বিদেশে চলে যাওয়া যায় চিকিৎসার নাম করে, আর ফিরতে হবে না, তাই তো? আমি বলছি যারা 15 জুলাই এর ভয়েস স্যাম্পল টেস্ট দেওয়ার সম্ভাবনা খুব কম। কেন? এই এক ঝাঁক উকিল দিয়ে টাকা পয়সা খরচা করে সুপ্রিম কোর্টে চলে যাবে। দেখো সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবে, দেখো তুমি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারে। কারণ এরা নিজেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর উপরে ভাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর উপরে, হেরে গেছে আঞ্চলিক দল, কিচ্ছু নেই, শিবির 8-9টা ভাগে বিভক্ত। তহবিল, কালকে তহবিল ফ্রিজের ব্যাপারে হাইকোর্ট একটা আশার আলো দেখিয়েছে, তাও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সামান্য করে তারা তুলতে পারবে। একসাথে তোলার কোনো পারমিশন দেয়নি। ম্যাজিস্ট্রেট চাইলে সেটা বন্ধ করে দিতে পারে যদি দেখে এটা অপপ্রয়োগ হচ্ছে, অপচয় হচ্ছে। ফলে কাল কি হবে মমতা ব্যানার্জি জানে না। তার দলের প্রতীক, তার দলের রেজিস্ট্রেশন, তার দলের টাকা পয়সা তার কাছে থাকবে, নাকি ঋতব্রত শিবির বা অন্য কোনো শিবিরে চলে যাবে। যেহেন পরিস্থিতি দাঁড়িয়েও দিল্লি গেলে পরে পার্সোনাল চার্টার বিমানে যেতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কত বড় মাপের, কত মানে কোন লেভেলের নিজেকে ভাবলে, কোন লেভেলের লিভিং স্টাইল 15 বছরে তারা এনজয় করলে তারা এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে। জনগণের থেকে সম্পূর্ণ ডিটাচ একটি পুরোপুরি ধান্দাবাজ, চিটিংবাজ যদি নেতা হয়ে চালিকা শক্তি হয়ে বসে থাকে, তার পরিণাম যা হয় তাই হচ্ছে। আজকে অভিষেক ভয়েস স্যাম্পল দিতে গিয়ে মাননীয় হাইকোর্টকে বারবার বলতে হচ্ছে আপনি না দিলে রক্ষা কবচ তুলে দেবো, ঠিক লিপস অ্যান্ড বাউন্সে বারবার ডাকা। এমনকি তুমি খেয়াল করবে এই অভ্যাসটা, এই চিটিং বাস্টার নতুন নয়। ডায়মন্ড হারবার মনে পড়ে তোমার? ডায়মন্ড হারবার কেসে, ডায়মন্ড হারবারে গিয়ে তিনি যখন বিপুল ভোটে জিতেছিল, ম্যাক্সিমাম 99%-এর উপরে ভোট 8টা বুথে, প্রায় 500 কতটা বুথ, 137টা বুথে 90%-এর উপরে, 500 কতটা বুথে 75%-এর উপরে, ফলতায় 89%-এর উপরে ভোট যখন পেয়েছে, এটা স্বাভাবিক ভোট নয়, 7.5 লক্ষের কাছে পিঠে ভোটে জিতেছেন তিনি। তখন হাইকোর্টে মামলা হয়, ববি মামলাটা করেছিল, অভিজিৎ দাস। মামলায় বারবার ডাকার পরেও তিনি যাননি। এমনও হয়েছে হাইকোর্ট একবার বলতে বাধ্য হয়েছে, এরপরে না আসলে একতরফা সিদ্ধান্ত নেবে হাইকোর্ট। এটা পুরনো অভ্যাস, এরা নিজেকে প্রত্যেকটাকে জোরদার মনে করে। সংসদীয় গণতন্ত্রে বিজেপি ক্ষমতায় এসেছে বিপুল ম্যান্ডেট নিয়ে। বিজেপি রাজ্য সভাপতি বারবার বুঝিয়ে দিয়েছেন দলটি বিজেপি, যার চালিকা শক্তি আরএসএস। তাদের একটা নীতি আছে, হিন্দুত্ববাদী নীতি। এই নীতির সাথে অন্য নীতির লোকজন, বিশেষ করে তৃণমূলের যারা চুরি, বদমাশি, হত্যা, সন্ত্রাস, ভোট পরবর্তী সন্ত্রাস থেকে শুরু করে মানুষের জীবন জীবিকাকে যারা ক্ষতবিক্ষত করেছে, তেমন কেউ এই দলে
ঢুকতে পারবে না, তিনি বারবার বলেছেন। তারপরে হঠাৎ করে প্রবাহের বাইরে গিয়ে সাধারণ কর্মীদের জন্য একটা বার্তা, আবার নেতৃস্থানীয় তৃণমূলীদের জন্য বিজেপিতে একটা আরেক ধরনের প্লে, কালকে যেটা সাঙ্গ হলো সেটা নিয়ে তো জনমানসে বিজেপির মধ্যে একাধিক ক্ষোভ। আমি সেই ক্ষোভগুলো তুমি ফেসবুক সোশ্যাল নেটওয়ার্কের যুগে বিজেপির নেতৃত্বরা যে দেখতে পাচ্ছেন, এটা স্বাভাবিক, দেখবেন। কিন্তু এটা গেল নীতি নৈতিকতার অ্যাসপেক্ট। যদি নীতি নৈতিকতার অ্যাসপেক্টে বলি, তাহলে বিজেপিকে ক্ষমতায় আনতে গিয়ে যে 300-400 সাধারণ কর্মী যারা খুন হলেন, ঘর ছাড়া হলেন, সর্বশান্ত হলেন, যে মেয়েটি তার সম্ভ্রম হারালো শুধু একটা বিপরীত মতাদর্শকে সমর্থন করার জন্য, বা তার বাবা একটা বিপরীত মতাদর্শকে সমর্থন বা ভোট দিয়েছে, এই কারণে তাদের সাথে তো জাস্টিফাই হলো না। কারণ সুখেন্দু শেখর রায়ের বাবা মানে ওই হিন্দু মহাসভার অন্যতম প্রতিষ্ঠাতা লগ্নের সদস্য ছিলেন। তার বাবার না থাকলে মালদা ভারতবর্ষের অন্তর্ভুক্ত হতো না। কিন্তু শুভেন্দু শেখর রায় তো আপাতমস্তক তোমার কংগ্রেসি, তার পরবর্তীকালে তিনি বিজেপিতে এসছেন। এবং তোমাকে যদি আমি তার কিছু দেখাই, আমি পেপারটার হেডলাইনটা করলাম, দেখো তুমি ভালো করে। 26-এর 2রা মার্চ সোমবার একটা আর্টিকেল বেরোলো একটা স্বনামধন্য বাংলা পত্রিকায়, প্রিন্ট মিডিয়ায় বহুল প্রচলিত। হেডলাইন কি? সব ছেড়ে বন্দে মাতরম নিয়ে কেন্দ্রীয় শাসনে মাতামাতি, এক গান ও তিনটি দিন। এই যে লেখাটা লিখলেন কে? সুখেন্দু শেখর রায়। ডেজিগনেশন কি? রাজ্যসভার সাংসদ, তৃণমূল কংগ্রেস। অর্থাৎ মার্চ মাসের 2 তারিখেও যিনি কেন্দ্র সরকারের সমালোচনা করছেন, বন্দে মাতারাম গানের সবগুলো স্তবক কেন ব্যবহার করা হচ্ছে, কেন এইসব মাতামাতি করছে, মানুষের জীবন জীবিকা সারখার হয়ে গেছে, এই সব আনুষঙ্গিক, যেটা বামপন্থীরা বারবার বলেন, তৃণমূলপন্থীরাও বারবার বলেছেন। যিনি যেটা নিয়ে প্রশ্ন করলেন, সেই প্রশ্নগুলো কি বিজেপি তুলে দিয়েছে? তার তো বন্দে মাতরম ক্ষমতায় এসে পুরোটাই গাওয়া। ইউসিসি লাগু করবেন, এখানে ইউসিসিরও প্রতিবাদ উনি করেছেন। তাই সবই যখন বিজেপি আগের মতনই করছে, তাহলে এখন বিজেপির কোনটা দেখে তার মনে হয়েছে বিজেপি ভালো হয়ে গেছে, তাই আমি বিজেপিতে যেতে পারি? অন্তত এই লেখার সাপেক্ষে তোমরা দেখাতে পারো জনগণকে। তাহলে সুখেন্দু শেখর রায়, যিনি তার বাবা হিন্দু মহাসভার সদস্য হতে পারেন, তার বাবার জন্য মালদা পশ্চিমবঙ্গের পার্ট হতে পারে বা ভারতবর্ষের পার্ট, বৃহত্তর হিন্দু রাষ্ট্রের অন্তর্ভুক্তকরণের ক্ষেত্রে যার অবদান অনেক বেশি, কিন্তু তিনি তো হিন্দু মহাসভার সদস্য ছিলেন না। তিনি, আমি নিজে দেখেছি ছাত্র জীবনে, তিনি কংগ্রেসি, কট্টর কংগ্রেসি। তার লেখা একাধিক লেখা, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে একটা লেখা লিখেছিলেন, আমার মনে আছে বহু আগে একটা পত্রিকায়, যে রবীন্দ্রনাথ ঠাকুর আজীবন কংগ্রেসের সদস্য ছিলেন, তিনি লিখেছেন। অর্থাৎ কংগ্রেসের কোর নেতা ছিলেন। পরবর্তীকালে তৃণমূল নেত্রীর হাত ধরে সাংসদ হয়েছেন, তৃণমূলের তাত্ত্বিক নেতা হয়েছেন। এখন তিনি হঠাৎ কালকে যেই বন্দে মাতরমের সবটা গাওয়া নিয়ে প্রচন্ড অভিযোগ করেছিলেন, প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন কেন্দ্র সরকারের বিজেপির বিরুদ্ধে, সেই লোকটি কালকে বন্দে মাতরম ভারত মাতার জয় বলে উত্তরীয় পড়লেন। প্রকাশ চিকপড়ায় উত্তরবঙ্গের আদিবাসী মুখ, তিনি আসলেন। এবং আরো ইম্পর্টেন্ট, সুস্মিতা দেব, যিনি নর্থ ইস্ট অসমের কংগ্রেসি ঘরের মেয়ে, পরবর্তীকালে তৃণমূলে এসেছেন। যদিও তার সাথে ওখানকার যে সিএম, তার একটা দারুণ সম্পর্ক, বিজেপি সিএম এর দারুণ সম্পর্ক, সেটা একই দল করতেন বলে অবশ্য। তারা হঠাৎ করে বন্দে মাতরম ভারত মাতা কি জয় বলে বিজেপিতে আসলেন, আর বিজেপিও নিলেন। যোগদানের এই নেপথ্যে কারণটা, এবার এরা 3 জন এসেছেন যোগদান করতে, সব ক্ষমা ঘৃণা করে নিজেদের ধান্দা মেটাতে, পলিটিক্যাল ভালো তৃণমূল সেজে পলিটিক্যাল শেল্টারটা নিতে। কারণ তারা রাজনীতিটা একটা ব্যবসায় পরিণত করেছে, যখন যে আসবে সেদিকেই চলে যাবো। কালকে তালিবান যদি ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে, এরা তালিবানের হয়ে চলে আসবে, ঠিক আছে? তালিবানের সব মতাদর্শকে রাতারাতি মেনে নিয়ে চলে আসবে, সেটা বলছি না। তবে বিজেপি কেন নিল? শ্রমিক লাহিড়ী বা দলের নীতির বাইরে গিয়ে কেন নিতে হলো? কারণ দেখো, শ্রমিক ভট্টাচার্য, কেন? তার কারণ যে এরা যদি পদে থাকতো, 2030 পর্যন্ত এরা সাংসদ হিসেবে থাকতো, তৃণমূলের সরাতে পারতো, ডিজাইন না দিলে সরাতে পারতো না। তাহলে প্রশ্নটা হলো, 2029 লোকসভা নির্বাচন গ্র্যান্ড ফিনালে
অগ্নি পরীক্ষা বিজেপির 14 থেকে 29, 15 বছর আরেকটা টার্মের জন্য কি আসবে? তারা কি আরো বৃহত্তম স্বার্থে ভারতবর্ষের যে তুমি যে বিভিন্ন যেমন তোমার 370 অনুচ্ছেদ বাতিল করলো, আরো বেশ কিছু অনুচ্ছেদ ইনক্লুড করা, যেমন তুমি ধরে নাও তোমার ইউসিসি চালু সারা ভারতবর্ষে, বৃহত্তম হিন্দু রাষ্ট্রের যে ব্লু প্রিন্টটা পাশ করানো, মহিলা বিল, ডিলিমিটেশন, অজস্র বিলগুলোকে পাশ করাতে গেলে রাজ্যসভায় বা লোকসভায় যে সংখ্যাগরিষ্ঠতা থাকার দরকার সেটা অ্যাবসলিউট মেজরিটি বিজেপি এখনো নেই, সামান্য কিছু শর্টেজ। এই শর্টেজটা পূরণ করতে পাটিগণিতের অঙ্কে বিজেপি ভাবছে, পাটিগণিতের অঙ্কে, ওরা মতাদর্শের অঙ্কে ভাবছে না, নীতি নৈতিকতার অঙ্কে ভাবছে না। তোমার বুঝতে হবে যে তোমার স্ট্যালিনের 22 জন চলে এসছে অলরেডি, এদের পাশে চলে এসেছে। লাস্ট নির্বাচনের বেশ কিছু জায়গা থেকে টুকরো টুকরো যে পশ্চিমবঙ্গে জিতলো 3টে, তারা সিট বাড়ালো, ওদিকে এদিকে সেদিকে করে মোটামুটি ওরা কিন্তু সংখ্যাগরিষ্ঠতার ধারে কাছে চলে গেছে। এই পাটিগণিতের ক্ষেত্রটা এক্ষেত্রে নীতি আদর্শের ক্ষেত্র থেকে বেশি ভারী হয়ে দাঁড়াবে। আরেকটা প্রশ্ন, দেখো রাজ্যসভায় তো 3 জনই থাকবে, এবার 3 জন সিটে তো কালকে অলরেডি বোধহয় ডিক্লেয়ারও করে দিয়েছে বিজেপি, তাহলে আর তো নতুন করে সিট বাড়বে না, মঙ্গল গ্রহের ক্যাবিনেটের জন্য যাবেন। আর ইউসুফ পাঠান কালকে নবান্নে ক্রিকেট খেলতে যায়নি, ঠিক আছে, তিনি নিশ্চয়ই কোনো একটা প্ল্যান নিয়ে গেছে এবং সেটা গুরুতর প্ল্যান, যে মুখ্যমন্ত্রী তাকে ডেকেছে বলেই গেছেন, মূল্যবান সময় দিয়েছেন। দেখো আমার কোথাও যেন মনে হচ্ছে যে এই লোকসভার সাংসদদেরও কিন্তু একটা বড় ধরনের পাটিগণিতিক সমর্থন দরকার বিজেপির এই আইনগুলো পাস করাতে। সেই প্লটটা তৈরি করতে কিন্তু তৃণমূলের এই সমস্ত লোকসভার সাংসদদেরকে এনসিপিআই ওই সংগঠনটার মধ্যে ভিড়িয়েছে, যাতে আইনি জটিলতার থেকে আপাতত রক্ষা পাওয়া যায়। এই কাকলি মডেলটা একদম সোজা হিসাব। দ্বিতীয় যে বিজেপির আরেকটা বড় প্রশ্ন দিকটা হচ্ছে সংখ্যালঘু মুখ বিজেপির নেই, সংখ্যালঘু বানে বিদ্ধ, কারণ তারা কোনো প্রার্থীই দেয়নি এমএলএ সিটে। এটা একটা বড় চ্যালেঞ্জ। তারা যদি এমন হয় তাদের হিন্দুত্ববাদী মতাদর্শটাকে জিইয়ে রেখেও অন্য কোনো মুসলিম প্রার্থীকে সমর্থন দিয়ে ফেলে বাইরের থেকে, সাপও মরলো লাঠিও ভাঙলো না, এটা হতে পারে। প্রসেনজিতের অঙ্কটা, প্রসেনজিৎকে কিন্তু রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী বা কেউ ডেকে পাঠায়নি বা তার বাড়িতে যায়নি, স্বয়ং ভারতবর্ষের এই মুহূর্তে চালিকা শক্তির অন্যতম মুখ অমিত শাহজি গিয়েছে, চাণক্য গিয়েছে। তাহলে বুঝতে হবে তার স্ট্রেচারটা কোন লেভেলের এবং তার যে খুব বড় মাপের কোন উদ্দেশ্য আছে, সেটা কালচারাল সেক্টরে উল্লেখযোগ্য ভূমিকায়নের জন্য প্রাক্তন দিল্লির তৃণমূল প্রার্থী বাবা বিশ্বজিৎ চ্যাটার্জির সুযোগ্য সন্তান প্রসেনজিৎ চ্যাটার্জির বাড়িতে গিয়েছে। প্রসেনজিৎ চ্যাটার্জির বাবা তো তৃণমূলের প্রার্থী ছিলেন, দিল্লিতে হেরে গেছিলেন, জামানত বাজেয়াপ্ত হয়েছিল। এই সব কিছু অঙ্ক যদি টেবিলে ফেলো, বিজেপি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বাঙালি উল্লেখযোগ্য নিষ্কলঙ্ক মুখ চাইছে আগামী হিন্দুত্ববাদী যে পরিকাঠামোটাকে সুদৃঢ় করতে পশ্চিমবঙ্গে, সেটা তো অচিরেই বোঝা যায়। সেই বোঝার জায়গায় যদি গুজরাটের ক্রিকেটার এবং বিজেপির অন্যতম আক্রমণের লক্ষ্য বহিরাগত ইউসুফ পাঠানকে ব্যবহার করা, কিংবা সংখ্যালঘুদের মাঝখানে নিজের ফেস ভ্যালু বাড়াতে, কিংবা প্রসেনজিৎ চ্যাটার্জির মতন একজন ক্রেডিবল অভিনেতাকে, এবং তার কোনো দুর্নীতির কোনো কিছু আপাতত নেই, প্রসেনজিৎ চ্যাটার্জির গায়ে ছিটে ফোঁটাও নেই, তাকে ব্যবহার করে যদি কালচারাল সেক্টরে কোনো বড় ধরনের পদ ডিস্ট্রিবিউশনে করার সুযোগ তৈরি হয়, বা সার্বিক ভারতবর্ষের প্রেক্ষাপটে যে জনসংঘের প্রতিষ্ঠাতা বকলমে আজকে যেটা বিজেপি, তাদের গুরু রাজ্য পশ্চিমবঙ্গ, শ্যামাপ্রসাদের রাজ্যে, তার প্রতি বিজেপির কিন্তু একটা আলাদা দৃষ্টিকোণ আছে। সেটা প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বুঝিয়েছেন, বা বিজেপির নেতারা বোঝান, RSS বোঝান বারবার। সেটা নিয়ে যে আগামীতে বড় ধরনের প্ল্যান আছে, এবং সেই পশ্চিমবঙ্গই আবার পথ দেখাতে চলেছে হয়তো ভারতবর্ষকে 29 নির্বাচনের আগে, তারই প্রেক্ষাপটটা রচনা শুরু হয়েছে। এখানে নীতি নৈতিকতার চাইতেও বড় হচ্ছে পলিটিক্যাল কৌশলের অঙ্ক, পার্টিগুলিতে অঙ্ক।